মানে ওর ভয়ে কেউ প্রকাশে এই জায়গায় আসবে না। কে এই ক্ষমতাধর ব্যক্তি যার ভয়ে কেউ প্রকাশ্যে তার জমিতে যেতে পারে না? তার সন্ত্রাসী লোকজন সহ আমাকে এবং আমার স্ত্রীর উপর, আমার লোকজনের উপরে ভয়াবহ হামলা চালায়। কে এই বাহিনী দিয়ে হামলা চালিয়েছিল এবং কেন? ওর এই অত্যাচারে তার থাকতে বললাম না। কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এই বৃদ্ধা? আমি যদি চুরিও করি তা আমি কি নিজেরে চোর বলবো? দখল দুর্নীতি নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান আমি সরকারি দল, তৃতীয় পর্ব। আনিসুর রহমান নায়েম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরেক পরিচয়, তিনি দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। 10 গ্রামের বিচার সালিশ করতেন আমার দাদা। তো আমাদের বাড়ির যারাই আছেন মোটামুটি এটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই আছে আমাদের। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও যিনি দল থেকে মনোনয়ন পাননি, তবে নির্বাচনে স্বতন্ত্র হয়ে বিজয়ী হয়েছেন। আমার তো ইলেকশন করছে পোলাপান আসো, পোলাপান ভাই খারাপ খারাপ, আমার তো মুরব্বীরা আমার এমনি দেখতারে না, আবার তো ভোট দিব না। আমার জন্য সব আমি ইয়াং পোলাপান কাজ করছে। ইয়ং বা যুবকদের ক্রেজ এই কাউন্সিলর, যার প্রমাণও পাওয়া গেল তার ফেসবুক ওয়াল ঘেটে। কিন্তু নির্বাচনে তো বয়স্ক বা মুরব্বী শ্রেণীর লোকজনদের সহযোগিতা বেশি দরকার হয়। মুরব্বীরা অনেক মুরব্বীরা আমার বিরোধিতা করছে। এলাকার আমুজিল আওয়ামী লীগের নেতা সব আমার বিরোধী, এক আটটা সবটি। মুরব্বী মানে বয়স্ক লোক, যাদের বিরোধিতার পরেও তরুণদের কাছে টেনে নিয়ে নির্বাচনের ফলাফলই শুধু নিজের করেননি, সাথে এলাকাটাও নিজের করে নিয়েছেন। সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়া অন্য অঙ্গ সংগঠনের নেতারা খুব একটা সুবিধা করতে না পারলেও ঢাকা উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ড এবং তার আশপাশের এলাকায় একক নিয়ন্ত্রণ রেখেছেন কাউন্সিলর নাইম। এখানে একটা অভিযোগ বক্স আছে, দান বক্স আছে। ঠিক আছে, অফিসে আইসা আমি নিজেও প্রতিদিন এখানে অর্ধেকের বেশি টাকা আমার নিজেরই, আমি প্রতিদিন আইসা এই দান বাক্সে কিছু দিই। জনদরদি কাউন্সিলর নিজের কার্যালয়ে দুস্থ মেধাবীদের জন্য দান বাক্স বানিয়েছেন, এমনকি জনগণের অভিযোগ শুনতেও বসিয়েছেন অভিযোগ বক্স। তবে জনতার অভিযোগ শুনতে অভিযোগ বক্স বসালেও জনগণের পাল্টা অভিযোগ তো তার বিরুদ্ধেই। পাকিস্তান আমলের থেকে আমার হাজব্যান্ড কিনা নিজের দখলে আছে এই জমিন। আমরা একটা জমিন বিক্রি করে বাড়ি করার লেগে বালু টালু ফালাইতে এসি, তারপরে ওরা আমার নিষেধ করলো, বালু ফালান যাব না। মিনারা বেগম, বয়স প্রায় ৫৫ বছর, থাকেন রাজধানীর উত্তরা এলাকায়। স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব তাকে ঘিরে ধরেছে। মৃত্যুর আগে মিনারা বেগমের স্বামী কাওলা এলাকায় ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইমের বাড়ির পেছনে ৬২% জমি কিনেছিলেন। ওরা নিজেরা বালু ফালাইলো, বালু ফালাই দিয়ে আমার হুমকি টুমকি দিয়ে তারপরে সরাই টরাই দিল। এই যে দেখেন না, এই মুহূর্তে একটা লোক এই দিকে আসবো না, মানে ওর ভয়ে কেউ প্রকাশে এই জায়গায় আসবে না। স্বাধীনতার আগ থেকে ভোগ দখলে থাকা সেই জমি শেষ বয়সে এসে এখন নাকি হাতছাড়া। এই যে ৩৩% এটা বিক্রি করছে, আর এখন ২৮% এটা আমার নিজস্ব জায়গা। মিনারা বেগমের অভিযোগ, স্বামীর রেখে যাওয়া ৩৪% জমি বিক্রি করলেও বাকি ২৮% জমি বাউন্ডারি দিয়ে দখলে নেওয়া হয়েছে, যেখানে সেমি পাকা ঘরে একটি গার্মেন্টস কারখানা চোখে পড়ল, যার মালিক এখন কাউন্সিলর নাইম পরিবার। কোনো জায়গায় বিচার পাইনি, থানাতে গেছি, আমার মামলা নেয় নাই, ইয়ের কাছে গেছি, ওই চেয়ারম্যানের কাছে গেছি, হ্যাঁ আমার বিচার করে নাই, খালি ঘুরাইছে। কাউন্সিলরের বাড়ি লাগোয়া সেই গার্মেন্টস উচ্ছেদ করে নিজের জমি উদ্ধারের দাবি করেছেন বৃদ্ধা রিনা বেগম। সরকার এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইতে গিয়ে চোখের পানিতে বুক ভাসিয়েছেন। মা হিসাবে আমি একটা মা, আমি সন্তানের মা, আমার মা, উনি যাতে এই বিচারটা সূক্ষ্ম বিচারটা যাতে করে, এই জমিনটা যাতে আমারে ফিরিয়ে দেয়, আমার এই একটা আবেদন আমি তার কাছে করছি।
পরে দেখা গেল যে উনি রাত্রে রাত্রে মাটি ফেলে জায়গাটা ভর্তি করছেন। কে এই দখলদার যিনি রাতের অন্ধকারে মাটি ফেলে জমি দখলে নিয়েছেন? আনিসুর রহমান নাইম তার সন্ত্রাসী লোকজন সহ আমাকে এবং আমার স্ত্রীর উপর, আমার লোকজনের উপরে ভয়াবহ হামলা চালায়। কাউন্সিলর নাইম এবং তার লোকজনদের বিরুদ্ধে কেন হামলার অভিযোগ তুলছেন? আমার মনে হয়েছে যে ওরা হত্যার উদ্দেশ্যে এসেছে, আদারওয়াইজ এভাবে কেউ মারতে পারে না ওপেন। হত্যা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? এসব নিয়ে ফিরছি একটা বিরতির পর। কাউন্সিলর আনিসুর রহমান নাইমের বিরুদ্ধে কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত গবেষক ডক্টর হারুনুর রশিদের জমি দখলের অভিযোগও রয়েছে। তো 2009 সালে এবং 10 সালের দিকে এই নাইম নামে এক ভদ্রলোক এখানকার ইয়ং, তো ওনার বাবার নাম হলো মফিজউদ্দিন। তো উনি এই জায়গাটা আমরা যখন দিতে আসি, বাউন্ডারি দিতে আসি, তখন আমাদের বাধাতে বলে আমাদের এখানে অংশ আছে। নিজের জমিতে কাজ করতে গিয়ে বাধা পেয়েও কয়েকদিন পর রাতের অন্ধকারে নাকি সেই জমি দখল হয়ে যায়। কিছুদিন পরে দেখা গেল যে উনি রাত্রে রাত্রে মাটি ফেলে জায়গাটা ভর্তি করছে, ভর্তি করে কিছু বাড়িঘরটা তুলে ওখানে সে ভাড়া দিয়ে দিছে। কাউন্সিলর নাইমের যে বাড়ি, সেই বাড়ির একাংশের মালিক ডক্টর হারুন। নিজের নামে খাজনা খারিজও আছে, কিন্তু সেই জমি দখল করে পরে বিক্রির জন্য চাপ দেন এমন অভিযোগ ডক্টর হারুনের। ঠিকমতো দাম দিতে চাইলেন না, তবু আমরা বললাম যে ঠিক আছে কিছু একটা দেন। তো না, অ্যারাউন্ড 50%, 90 লাখ, 90 লাখ টাকা, 95 লাখ টাকা দিবে বলে একটা এগ্রিমেন্ট হইলো। পরে একটা বায়না দলিল করা হইলো, বায়না দলিল করে 25 লাখ টাকা দিল। এরপরে 3 মাস পরে বাকি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা ছিল, কিন্তু এরপরে তো আগান না, আজ কাল করতে 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 আজ পর্যন্ত চলে গেছে। এখন পর্যন্ত ওনার কাছ থেকে কোনো টাকা পয়সাও পাইতেছি না, কোনো নির্দিষ্ট কোনো কথাবার্তাও পাইতেছি না। ভূমিদস্যুরা যেভাবে ভূমি দখল করে, ঠিক সেইভাবে জমি দখলের কৌশল অবলম্বন করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিবারের সন্তান কাউন্সিলর নাইম কি তাহলে ভূমি দখলে মত্ত হয়েছেন? উত্তরটা তার কাছ থেকেই জানব, কিন্তু তার আগে আরেকটি অভিযোগ শুনতে চাই। বিমানবন্দর এলাকা, ব্যস্ত সড়কের গোল চত্বরের পূর্ব পার্শ্বে মুসল্লিদের জন্য 80-র দশকে বাবু সালাম নামে এই মসজিদটি গড়ে তোলা হয়। সেই মসজিদ ঘিরে গড়ে উঠেছে 20টি ব্যবসা প্রতিষ্ঠান। মাস শেষে যেখান থেকে কাগজ কলমে প্রায় 9 লাখ টাকা উঠলেও বাস্তবে টাকার পরিমাণ আরও বেশি। তথ্য রয়েছে, কাউন্সিলর নাইম নিচতলার যে জায়গাটি মাসিক 50,000 টাকায় ভাড়া নিয়েছেন, সেটি আবাসিক হোটেল হিসেবে আরেকজনের কাছে ভাড়া দিয়েছেন, যেখান থেকে প্রতিদিন 7,000 টাকা করে মাস শেষে 2,10,000 টাকা নেন তিনি। সেই মার্কেটের দোতলা এবং তৃতীয় তলার 2টি জায়গা ভাড়া নিয়ে 15 বছর ধরে ব্যবসা করছিলেন নাজমুল আজম ভূঁইয়া প্রিন্স। নিয়মিত ভাড়া পরিশোধ করলেও সরকারি নিষেধাজ্ঞায় গত বছর ভাড়া দেয়া বন্ধ করে দেন। এরপরই তিনি ঝামেলায় পড়েন। মাওলানা আনিসুর রহমান আর স্থানীয় কাউন্সিলর 49 ওয়ার্ডের নাইম, আনিসুর রহমান নাইম তার সন্ত্রাসী লোকজন সহ আমাকে এবং আমার স্ত্রীর উপর, আমার লোকজনের উপরে ভয়াবহ হামলা চালায়। যে হামলায় রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে এবং 2 আসামিকে ধরে থানায় নিয়ে যায়। পুলিশের সহায়তায় সমঝোতা হলেও সেই সমঝোতাও নাকি মানেননি কাউন্সিলর নাইম। তার যে সন্ত্রাসী যারা পুলিশের হাতে আটক হয়েছিল তারাও মুচলেকা দিয়েছে, কিন্তু তার বাস্তবায়ন হয়নি। তারপর তার বের হয়ে আমি এখনও প্রাণ ভয়ে ভীত পালিয়ে বেড়াচ্ছি। সেদিনের সেই হামলায় নাজমুল আজম প্রিন্সই শুধু আহত হননি, আহত হয়েছেন তার স্ত্রীও। যে হামলার কথা তার স্ত্রী মনে করতেই কান্নায় ভেঙে পড়লেন। আমার মনে হয়েছে যে ওরা হত্যার উদ্দেশ্যে এসেছে, আদারওয়াইজ এভাবে কেউ মারতে পারে না ওপেন। পরে প্রশাসনের সহায়তায় আমরা সেদিন রক্ষা পেয়েছি, আদারওয়াইজ আমার মনে হয় স্পটেই হয়তো দিত। আমি মনে করতে চাই না সেই দিনের কথা। আমি ছিলাম। হ্যাঁ ছিলেন, আপনি তো ছিলেন থানার ভিতরেই বলছি। কে ছিলেন আর কে ছিলেন না তা তো স্পষ্ট। তাহলে আপোষের তথ্য কি মিথ্যা? থানায় কি আপোষ হয়েছে আপনার বলেন? না, কোনো আপোষ হয় নাই। জনপ্রতিনিধিরা সম্পদ বিকাশে
ক্ষমতা কতটা ব্যবহার করেন তার বাস্তবতা নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। ওর এই অত্যাচারে তার থাকতে বললাম না, ওরে শেষমেশ আমার মেয়া হারাইলাম এখানে এসে। রোকেয়া বেগম পড়ন্ত বয়সে এসে স্বামীর রেখে যাওয়া জমি দখলের অভিযোগ তুলেছেন কাউন্সিলর নাইমের বিরুদ্ধে। অনেক কষ্ট করে আমার স্বামী একটু জায়গায় কিনে দিয়ে গেছে, আর কিচ্ছু করতে। তারপরে আমি মনে করছি ঘর বাড়ি উঠে এগুলো নিয়ে আমি থাকবো, সেটা হইল না। আমাকে টিন মিন সব নিয়ে গেল, রড ফট সব নিয়ে গেছে। আমরা খাজনা বরাবর খাজনা দিয়ে আসতেছি। রোকেয়া বেগমের অভিযোগ সেই জমির একাংশ দখল করেই কাউন্সিলর নিজের বাড়ি গড়ে তুলেছেন। এখন আমার জায়গায় হে সুন্দর করে বাড়ি উঠায় ফুর্তিতে রয়েছে। ওই যে কমিশনার না কি হয়েছে, আগে আসছিল স্বেচ্ছাসেবক লীগের লিডার। আরে অনেকবার কইছি যাক তুই আমার জায়গা ছাইরা দে, আমি এমনি এখন বিধবা মানুষ, আমি তগর লোক, আওয়ামী লীগের লোক, এই কই ওর কানেও শুনে না। রোকেয়া বেগম যখন অভিযোগ করছিলেন, খবর পেয়ে ঠিক সেই সময় ঘটনাস্থলে হাজির হন কাউন্সিলর নাইম ও তার লোকজন। এরপর শুরু হয় তর্ক বিতর্ক। আমগোর সাথে তো বসবেন আপনি, কোন জায়গায় বসছেন? সব জায়গায় বসছে। কোথায় বসছে আপনারা? থানায়ও বসছে। দেখছেন আন্টির কথা শুনছেন? আমি ছিলাম। হ্যাঁ ছিলেন, আপনার তো ছিলেন, থানার ভিতরেই বসছি। পাল্টাপাল্টি কথার সব শেষটাই রোকেয়া বেগমের জমির একাংশ নিজের দখলে রাখার কথা স্বীকার করে নিলেন কাউন্সিলর নাইম। আপনার বাগান যেটা এখন করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকু ওটার আন্টি। ভিতর আন্টির জায়গা হ্যাঁ, আছে। হ্যাঁ, এই সামনের অংশটুকুই আন্টি। তার মানে রোকেয়া বেগমের জমি কাউন্সিলরের দখলে, এটা পরিষ্কার। এবার আমরা সেই দখলে থাকা জমিটি দেখতে চাই। রাস্তার পাশে দোতলার এই বাড়িকে এলাকাবাসী চেনেন হোয়াইট হাউস নামে, যার মালিক কাউন্সিলর নাইম। বাড়ির প্রবেশ মুখে গ্রিলের বেড়ায় যে বাগান বাড়িটি চোখে পড়ছে, এই জমিটির মালিক রোকেয়া বেগম, যেটি কাউন্সিলর নাইমও স্বীকার করেছেন। কিন্তু সেই জমিতে গ্রিলের বেড়া দিয়ে বাগান করে সেটি দখলে নিয়েছেন কাউন্সিলর নাইম। চোখের সামনে থাকা আলোচিত বাড়িটি এবার এক পলকে দেখে আসতে চাই। বাড়িতে পা দিতেই আভিজাত্যের ছাপ টের পাওয়া গেল। গল্পের ছলে পুরো বাড়িটি ঘুরে দেখালেন কাউন্সিলর নাইমের শাশুড়ি। অসাধারণ অসাধারণ। দোতলা বাড়িটি ডুপ্লেক্স টাইপের, যেটির কাজ চলছে প্রায় 5 বছর ধরে। সব নাইমের ডিজাইন, নিজস্ব চয়েস করা ডিজাইন না? হ্যাঁ, হেভি গর্জিয়াস। কারুকার্য খচিত বাড়ির পুরোটাই টাইলস করা। অভিজাত সাজসজ্জার পাশাপাশি দৃষ্টিনন্দন সিঁড়িগুলো চোখে পড়ার মতো। কাউন্সিলর নাইমের আরেক অপকর্মের সাক্ষী বিমানবন্দর এলাকার এই পাবলিক টয়লেট, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজেদ আনোয়ার গত 20 জুলাই 2017 সালে নজরুল ইসলাম মোহনকে বুঝিয়ে দেন। কিন্তু সরকারি সেই নির্দেশনা উপেক্ষা করে কাউন্সিলর তার লোক দিয়ে পাবলিক টয়লেটটি দখলের অভিযোগ করেছেন মোহন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বক্তব্য প্রচার না করার অনুরোধ করেছেন মোহন। এর বাইরে কাউন্সিলর নাইমের নানা অপকর্ম নিয়ে অনেকেই মুখ খুললেও বিষয়টি গোপন রাখতে বলেছেন। তবে অনুসন্ধানের প্রয়োজনে সব রেকর্ড রাখা হয়েছে। সরকারি এই পাবলিক টয়লেট ক্ষমতাসীনদের কাছে লোভনীয়। তথ্য বলছে টয়লেট থেকে মাসে আয় হয় প্রায় 15 লাখ টাকা। সার্বিক বিষয়ে কাউন্সিলর আনিসুর রহমান নাইমের মুখোমুখি টিম সার্চলাইট। আমি যতটুকু জানি মোহনের কাছে জিম্মা দিয়ে গেছিল। তো মোহন কি করছিল এতদিন? ও তো এটা চালাইছে, লাখ লাখ টাকা ইনকাম করছে না 500 টাকা ইনকাম করছে। আমি জাস্ট বন্ধ করে দিছি, যেন আসল সত্যটাই বেরিয়ে এলো। আমি যদি চুরিও করি তা আমি কি নিজের চোর বলবো? অন্যান্য অভিযোগ নিয়েও প্রশ্ন ছিল তার কাছে। তো মসজিদের যিনি প্রিন্সিপাল, উনি আমার এলাকার অনেক মুরব্বীদের সাথে নিয়ে, এলাকার অনেক মসজিদের ইমাম সাহেব সবাইয়ের সাথে নিয়ে আমার বাবার যে রিকোয়েস্ট করলো যে ভাই আমার মসজিদে আপনি একটু আসেন,
আসলে আপনি যদি একটু সভাপতির দায়িত্বটা নেন। নিয়মে না থাকলেও মাদ্রাসার প্রিন্সিপাল দরিদ্র শিক্ষার্থীদের অন্য বস্ত্র বাসস্থানের কথা বলে প্রথমে কাউন্সিলর নাইমের বাবাকে সভাপতি করেন। এরপরই কাউন্সিলর নাইম একটি দোকান ভাড়া নেন এবং আরেকটি দোকান দখলে নেয়ার চেষ্টা করেন। তো তার দোকান ডিট অফ এগ্রিমেন্ট শেষ, মসজিদের প্রিন্সিপাল তার আর ভাড়া দিবে না। সে ভাড়া দিবে না, তাইলে তার কি দোষ? তা আমার ভাড়া দিছে, তা আমি কিছু হুজুর তাহলে দেন আমার ভাড়া, তা আমি ভাড়া নিছি। আসলে প্রিন্সিপাল, কাউন্সিলর এবং তার বাবা একাকার হয়ে গেছেন, ফলে কে কাকে ভাড়া দিয়েছেন তা স্পষ্ট। তারপরও প্রিন্সিপাল ওয়াকফ সম্পত্তি ভাড়া দিতে পারেন কিনা কিংবা ভাড়াটিয়া উঠানো নামানোর ক্ষমতা রাখেন কিনা এমন প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম ওয়াকফ কর্তৃপক্ষের কাছে। মসজিদ কমিটি বলতে কোনো কমিটি নেই, আর ওইখানে একটি মাদ্রাসা পরিচালিত হয়, এটার অধ্যক্ষ আছে। তবে অধ্যক্ষ কোনো দোকান ভাড়া দেওয়া বা চুক্তি করার কোনো এখতিয়ার রাখে না। আর আমরা যেহেতু একবারেই একটা অস্থায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী আমরাও নতুন করে কোনো দোকান ভাড়া দিচ্ছি না বা কোনো চুক্তিপত্র করছি না। বিধি মোতাবেক ক্ষমতা না থাকলেও নিজের ক্ষমতা প্রয়োগ করতে আরেক ক্ষমতাবানের সহযোগিতা নিয়েছিলেন মাদ্রাসার অধ্যক্ষ, যেটি মাঠ পর্যায়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। প্রতিষ্ঠানের স্বার্থ উদ্ধারের জন্য যেটা করার দরকার সেটা আমরা করছি। কাউন্সিলর ও তার লোকজন ক্ষমতা প্রয়োগ করে দোকান নিয়ন্ত্রণে নিতে গেলে কাউন্সিলর ও তার লোকজনের হামলায় প্রিন্স ও তার স্ত্রী আহত হন। পুলিশ সেখান থেকে দুজনকে আটক করলে থানায় নাইম এবং প্রিন্সের মধ্যে একটি সমঝোতা হয়। থানায় কি আপোষ হয়েছে আপনি বলেন? না, কোনো আপোষ হয় নাই। অস্বীকার করলেও সেই সমঝোতার একটি কপি এটি। সম্পত্তি দখল নিয়েও প্রশ্ন ছিল কাউন্সিলর নাইমের কাছে। অন্যের জায়গা কেন দখল? কার লগে দখল হয়েছে? দখল হয়েছে কার লগে ঝগড়া হয়েছে? আমার ডুপ্লেক্স বাড়ি, এটা আমার একটা গার্মেন্টসের শেড ছিল, এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি না, উপরে উঠলে দেখবেন টিন শেড। এটা কাউন্সিলর নাইম জানিয়েছেন তার কার্যালয়ের জমিটি শাশুড়ির, যার বাড়ি টাঙ্গাইল। গৃহবধূ হয়েও তিনি কিভাবে অর্থবিত্তের মালিক হলেন উত্তর জানতে যেতে হবে টাঙ্গাইলে। বোন তো ওই যে ওই মেয়েরা তো নাতিন বিয়ে দিছে, নাতিন বিয়ে দেওয়ার পরে খুব উন্নত হয়েছে। জামাইটা খুব বড় লোক, খুব ধনী। টাঙ্গাইল কবরস্থান রোডের এই বাসিন্দার দেয়া আরেকটি বক্তব্য শুনতে চাই। কিন্তু তিনটা বাইরের অবস্থা মানে খুব একটা ইয়ে না, ওখানে ইলেকশন করে, ওখানে ওরা ওই বুনে চালাইয়া করে মোটামুটি। সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালকের সাথে। রাজনৈতিক অবস্থানটাকে, জনপ্রতিনিধিত্বের অবস্থানটাকে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ হিসাবে, এক ধরনের লাইসেন্স হিসাবে দেখা হচ্ছে। তারা এক ধরনের প্রতিপত্তি, এক ধরনের সব ক্ষমতার মালিক। তারা এই ক্ষমতাটাকে চর্চা করে সকল প্রকার আইনের লঙ্ঘন থেকে শুরু করে যত মানুষের অধিকার হরণের সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের একাংশ। রাজনীতি ক্ষমতার পাশাপাশি অর্থ কামানোর হাতিয়ার এবং আইন লঙ্ঘনের শক্তিও। ফলে আইন বাস্তবায়ন হয় কতটুকু? রাজনৈতিক বিবেচনায় তার গুরুত্ব যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত তিনি যত অনুপস্থিত থাকেন, যত অনিয়ম করেন, যতই দুর্নীতির সাথে জড়িত থাকেন, যতই অপরাধ প্রবণতার সাথে জড়িত থাকেন, তার কিন্তু কিছুই হয় না। কাউন্সিলর আনিসুর রহমান নাইমের দখল বাণিজ্যের বাইরেও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপরাধের প্রমাণ আমাদের হাতে এসেছে, যা নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো অভিযোগ, তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।